আমার হাজব্যান্ডের সাথে ইদানিং বেশ ঝগড়া অভিমান চলছে প্রায় সে, তবে ইদানিং বেশি। কারণটা সে বারবার জানতে চায়, কিন্তু সে ফুরসত তার হয় না। হয় তার ডাক পড়বে, আর নয়তো অফিসের জন্য ছুটবে। সে এখন চাকরি বাকরি ছেড়ে ব্যবসা করেছে, স্ট্যান্ড আপ ধরেছে। সে নিয়ে তার দিনরাত খাটনি দিতে হয়। এ নিয়ে আমার অভিমানের শেষ নেই। লোকটা যে ঘরে একজন বউ আছে তার কোনো হদিশ আছে? আমার শ্বশুরবাড়ি মূলত যৌথ পরিবার। এই পরিবারে নানান ধরনের নানান মানসিকতার মানুষ। আমার বেশ কাঠগড় পোড়াতে হয়েছে এত মানুষের ভাবনা, চিন্তা, চাওয়া পাওয়া বোঝার জন্য। সৌভাগ্যক্রমে বাড়ির ছোট ছেলের বউ হয়েছি, তবে সেটা সৌভাগ্য বলা যায় না ঠিক। আমার বড় তারফ আমাকে ভালোবেসে এই বাড়িতে বউ করে এনেছে। তার পূর্বে বংশে ভালোবাসাবাসি করে বিয়ে করাইছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা। গোষ্ঠীর সবচেয়ে বড় নিষেধাজ্ঞা উনুনের তুল্য সবচেয়ে ছোট ছেলে তার তাইপ মেহরাবি। এই নিয়ে অন্যান্য পরিবারের থেকে তুলনামূলক বেশি ঝুট ঝামেলার মুখোমুখি হতে হয়েছে। এই জ্বরের বয়স ছিল লম্বা 3 বছরের। আমার বাড়ি থেকে কতবার আমাকে বিয়ে দিয়ে দিবে ভাব, কিন্তু এই ছেলে আমার প্রতিটা বিয়ে বানচাল করেছে। বুক উঁচু করে বলেছে আমি ছাড়া আমার আয়রাকে বিয়ে করার অনুমতির কারণে। এই করে করে আমার ঘরের মানুষেরাও গুম শিখে তুলেছিল। ওই বাড়ির লোকেরা আমার সাথে বাসা আলাপ রেখেছে। তারা খুব একটা পরোয়া করে না আমায়, কেমন যেন অদেখা করে থাকে। তাদের সকলের এখন ধারণা তাদের সুদর্শন পুত্রকে আমি কোনো জাদু তাবিজ করেছি। তাই তো তাদের সুপুত্র তাদের এতদিনের অহংকারকে এভাবে দুমড়ে মুচড়ে দিয়েছে। আমার যারা নন্না শাশুড়ি সবাই কেমন আমাকে দেখলে মুখ কালো করে ফেলবে। আমি কোনো কাজ হাতে নিলে শাশুড়ি রাগারাগি করবে, বলে বসবে তোমার বাড়ির মতো মশলা ছাড়া আমরা খাবার খাই না, তাই তুমি বরং রান্নাঘর থেকে দূরে থাকো। আমার খারাপ লাগে তাদের এই ধরনের আচরণ, কষ্ট পাই, বুক ফাটে, কিন্তু মুখ ফুটে কিছু বলিনি। কিন্তু তাই কোনোভাবে তা টের পেলে আমার বাড়িতে ঝড় তুলে ছাড়বে। আমাকে নিয়ে রান্নাঘরে গিয়ে আমার শাশুড়িকে শুনিয়ে বলেছিল, দেখি শোনো, আজ রাতে খাবার আয়রা রাঁধবে, মশলা ছাড়াই রাঁধবে, আর সেটাই আজ সবাই মিলেমিশে খাবে। কে না খায় আমি তা দেখব। তাইব ছেলেটা হয়েছে প্রচুর কুঁয়া, তার কথা থেকে কেউ টলতে পারে না। বাকিরা ভয়ও পায় তাকে সেরকম। এক নন্নাস থেকে শুনেছে তা একবার ক্লাস 9-এ থাকতে আমার শ্বশুর তার মোবাইল ভেঙে ফেলেছিল। এমনি তাকে ইচ্ছে মতো চলা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারপর আর কি, ছেলে নাকি সেদিন 6তলা ছাদে কার্নিশে গিয়ে পা ঝুলিয়ে বসেছিল। সেই কি ভয়াবহ কাণ্ড! সে ভয় আজও এই পরিবারের মানুষদের মনে গেঁথে আছে। অগত্যা আমার ধারণা রান্না সেই দিনই প্রথম সবাই খেলো এবং উপলব্ধি করলো আমার রান্নার হাত দারুণ। বাড়ির মহিলা সমাজের মুখে চুলকালি পড়লেও পুরুষ সমাজে বেশ প্রশংসা করলেন আমার রান্না গুণের। শ্বশুর তো চেটে পুটে খেলেন। এখন অন্তত দিনে একবেলা রান্না আমাকে দিয়ে করানো হয়। তাদের বোঝা কেমন করে তাদের সুপুত্র আমাকে রান্নার ক্লাস করিয়ে এই বাড়িতে এনেছে। তারা আমার খুব শখের বইয়ের হাতে রান্না খাবে। তাই হো করে হাসতে প্রায় বলে, আমার আগে উচিত ছিল সুইসাইডের ভয় দেখানো, তাহলে আমার 3 বছরের কসরত করতে হতো না। 3 বছরের জায়গায় 6 মাস যথেষ্ট ছিল। তবুও ভাবলাম এক জিনিস আর কত ভয় দেখানো যায়। পরে যদি বাবে ফাঁকা বলে আওড়ায়, তখন আবার মান সম্মানে টান পড়বে। তাই ভাবলাম নতুন কিছু চেষ্টা করা যাক। আমার মনে পড়ে যায় তাইফের সাথে আর শুরুর দিনগুলোর কথা। তখন উনি আমাকে পছন্দ করে আমার বাড়ি থেকে কয়েকবার রিজেক্ট খেয়েছেন, কিন্তু সে তো কখনো হার মানার পাত্র ছিলই না। সেদিন খুবই বৃষ্টি বাদলের দিন। আমি তখন কোচিংয়ে আটকে পড়েছিলাম। এক চাউনির নিচে আমার ঠাঁই হয়েছে। তখনই কোত্থেকে এলো বাইকে করে আমার মুখের সামনে এসে হাজির হয়। আমি তখন মুখ ফিরিয়ে নিই। তাইফ তখন টানা বৃষ্টিতে ভিজেছিল, কিন্তু চোখ মুখ লাল। কি রে আয়রা, বেকার ছেলেকে রিজেক্ট করতে খুব মজা লাগে তাই নাকি তোর? আমি তখন চোখ কপালে তুলে ফেলি। ওনার সাথে আমার তখনও প্রেমের সম্পর্ক হয়নি। বাসা পছন্দ করতাম, কিন্তু কখনো মুখ ফুটে বলিনি। বাড়ির মানুষ আমাকে বলেছিল যেন একে এড়িয়ে চলি, নয়তো পড়াশোনা বন্ধ করে দিবে। তখন আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রয়োজনটা ছিল। বিদায় বরাবর মুখ ফিরিয়ে নিতাম। সেবারও তাই। আপনার বেকারত্ব আমার সমস্যা থাকবে কেন? তাহলে মুখ ফিরিয়ে নিচ্ছিস কেন? টাকা বইয়ের বা কেন? টাকা নয়তো তোকে তুলে নিয়ে যাব। সদ্য কলেজ পাশ করা আমি কিছুটা বগড়ে গিয়েছিলাম এই হুমকিতে, কিন্তু তা প্রকাশ না করে সাহস করে বললাম আমি মানুষ ডাকবো। তাই আমার সে হুমকি দুআনা তোয়াক্কাও করলো না। উল্টো আমি তাকিয়েছি বলে বলল, এই তো গুড গার্ল, চোখগুলো কি সুন্দর লাগছে। ব্যাস, আমি দমে গেলাম। আমাকে দমিয়ে দিয়ে বেশ পৈশাচিক আনন্দ পেল লোকটা। আমি আবার কেন যেন ওনার প্রশংসা শুনতে পারতাম না। বুকে কম্পন হতো, মিশ্র অনুভূতি হতো। সেই সুযোগে সে সবসময় নিয়ে এসেছে। তখন সম্ভবত তাই মাস্টার্সে পড়তো, আর একটা কোম্পানিতে অল্প বেতনে চাকরি করতো, যাতে আমার বাড়ির লোকে তাকে বেকার বলে অজুহাত খুঁজতে না পারে। আমি বললাম, আপনি বিদায় হন। তোকে না নিয়ে যাচ্ছি না। আমাকে তুলে নিয়ে যাওয়ার ধান্দা? না, তা নয়। তোর বাপ রাজি না হলে সত্যি তুলে নিয়ে যাব। চিনে আমাকে, বাইকে বস। আমি চোখ কপালে তুলে বলি, মানে? কানে শুনিস না?
আমি তার রাগ সম্পর্কে জানি। আমার প্রাক্তন শিক্ষক হিসেবে দু একবার চড়ও খেয়েছি শক্ত হাতে। তাই সেদিন প্রথমবারের মতো তার বাইকে চড়তে হয়েছিল। কথা মুখ বুঝে মেনে নিতে হয়েছিল। লোকটাকে সেদিনের মতো খুশি কখনো দেখিনি। এখন আপনারা জিজ্ঞেস করতেই পারেন আমাকে কেন তো সম্বোধন করতো, আর প্রাক্তন শিক্ষক মানে কি? ওয়েল, সে আমার টিউশনির শিক্ষক ছিল ক্লাস 10-এ। কয়েক মাস পড়িয়ে নিজে টিউশনি ছাড়িয়ে দিয়েছিল। কেন ছাড়ছে এর উত্তর বলেছিল, এসব পড়ানো জমছে না, পড়ানোর চেয়ে আমার এই টাইমটা ঘুমিয়ে কাটালে লাভ হবে বেশি। এই নিয়ে আমার বাবা মায়ের ছিল চাপা ক্ষোভ। এসিসি দরজায় টকটক করে কড়া নাড়ছে। এখন তারা নতুন শিক্ষক পাবে কোথায়? মা বারণ করে দিয়েছিল তাইফকে যেন এই পাড়ায় সে মুখ না দেখায়। তাইফের এই নিয়ে কোনো প্রকার মাথা ঘামাঘামি নেই। অবশ্যই পাড়া আমাদের নয়, এখানে মুখ দেখালে বা কে? আমার মা চাইলেও কখনো তাকে বের করে দিতে পারতো না। মায়ের কথাকে না মেনে উল্টো গনগন করে বসে থাকতো আমাদের এলাকায় বিখ্যাত টং। আর আমার মা ছিলেন অসহায়। লোকটা যেন মরতে মরতে ওনাকে বুঝিয়ে দিত, এই যে দেখাচ্ছে আমার চাঁদ মুখ, কী করবেন? বের করে দিবেন? কবে করে দেখান। কিন্তু না, আমার মা কখনোই তাকে বের করতে পারেনি। উল্টো এই ঘন ঘন আসা যাওয়া এক সময়ে এই চরম অভদ্র লোকটা আমার প্রেমে পড়ে গেল। আর আমি ছিলাম আরেক বেকুব। এসিসি পাস করে এদিক সেদিক তাকালে যখন ওনাকে দেখতেন কিশোরী বয়সে, আমার মনোপ্রেমের অজানা ফুল ফুটে গেল নিজের অজান্তে। এখন আমি নামক বেকুবটা এই লোকের সিল মারাবো। সেদিনও প্রতিবারের মতো তাই বাড়িতে দেরি করে ফিরল। তখন আমি অভিমানে টুইটুম্বুর হয়ে নন্নাসের ঘরে বসা। প্রতিদিনের মতো শরবত হাতে নিয়ে ছোটার তারাও আমার মাঝে দেখা গেল না। নন্নাসের এই ঘরটা আপাতত ফাঁকা পড়ে আছে। নন্নাস তার শ্বশুর বাড়িতে। তাই সেই মুহূর্তে এসে বলল, রুমে আসো। আমি এসেছি, দেখোনি? আমি মুখ ফিরিয়ে নিয়ে বললাম, এত দেখা দেখি সময় নেই। এবারও আমার অভিমানের কারণ বাটা পড়ল। তাই সেসব কিছু পরোয়া না করে আমাকে কোলে তুলে নিল। 6 মাসের এই দাম্পত্য জীবনে এটা নতুন কিছু নয়, কিন্তু আমি বেশ আঁতকে উঠলাম। কি হচ্ছে কি? নামান আমাকে, কেউ দেখে ফেললে? তাইব সেসবে বিন্দুমাত্র পরোয়া না করে রুমের দিকে হাঁটতে হাঁটতে উদাসীন গলায় বলল, দেখলে কি হবে? নিজের বউকে কোলে তুলেছি, অন্যের বউ হলে ভিন্ন কথা। আপনি একটা। তাইব আমাকে সেই অবস্থায় এক শক্ত চুমুতে নাজেহাল করে বলল, তোমার অভদ্র বর। চুমুতেও এত লজ্জাজনক ছিল না, কিন্তু যখন আমার শ্বশুর দূর থেকে দেখলেন তার গন্ধ ছেলের কোলে বউ, তখন আমার মনে হলো এখনই নিজেকে মাঠে চাপা দিয়ে দিই চরম লজ্জায়। কিন্তু এই নির্লজ্জ এবারও আমাকে কোনো প্রকার দয়া মায়া দেখালো না, ওইভাবে রুমে নিয়ে গেল। তাইব তার বিজনেসের কাজে চট্টগ্রাম গিয়েছে আজ 2 দিন। কি যেন ফান্ডিংয়ের কাজ পড়েছে। এত কথা বলার ফুরসত তার নেই। আমাকে সময় দিবে বলে রাতে মানিয়ে নিল। আবার পরের দিন ব্যাগপত্র গুছিয়ে ছুটল চট্টগ্রামে। মানুষ দূরে গেলেও কলটলও দেয়, তার সেই কলের খোঁজরে। ভদ্রলোক দেশের প্রধানমন্ত্রী কিনা, বউকে সময় দেওয়ার সুযোগ কোথায়? লোকে ঠিকই বলে বিয়ের আগে আর বিয়ের পরে পুরুষ মানুষ মোটেও এক হয় না। এই যে ছেলে, বৃষ্টি নেই, গরম নেই, শীত নেই, কী পরিমাণ খাটুনি করলো আমাকে বিয়ে করার জন্য। যেই বিয়ে হয়ে গেল সব দরদ প্রেম জানালা দিয়ে পালালো। ঘরে বউ এনেছে, এর মানে শেষ হয়েছে দায়িত্ব। তাকে টাকা কামাতে হবে বলে সারাদিন সময় দিতে পারে না। সময় দেওয়া কি দামি উপহারের মতো কিছু যে লাখ টাকা খরচ করতে হবে? খিটমিটে মেজাজ নিয়ে রুমে রইলাম। কিছুক্ষণ আগে কাজের খালা 2 কাপ চা দিয়ে গেল। রুমের কাছাকাছি শাশুড়ি এসে আমাকে খোঁটা দিয়ে কথাও শুনিয়ে গেল। আমি নাকি সারাদিন ঘরের পায়ের উপর পা তুলে বসে থাকি, কাজ বাজ কিছুই করি না। কিন্তু এসব শুনো, আমি কিছু বললাম না। আজকাল শরীর কেন যেন ভালো লাগছে না, কেমন অস্বস্তি, বিরক্তি, বমি বমি পায়। অবশ্যই প্রায় গরমের দিন আমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা হয়, তবে এখন দুর্বলতা আগে অনুভব করি। আম্মা চাইলে করে উকি দিয়ে দেখতে পারতেন আমি ঠিক আছি কিনা। দুপুরে আর খাওয়া হলো না। খাবারের গন্ধ সহ্য হয় না। আজকাল কেমন যেন ভেতরে যা আসে সব বেরিয়ে আসার মতো অনুভূতি হয়। অবশ্যই যা আমাকে দিয়ে গিয়েছিলেন, কিন্তু খাবার এখনও টেবিলে পড়ে আছে, ছুঁয়েও দেখিনি। এমন সময় আমার ফোন বেজে উঠলো। হোয়াটসঅ্যাপ চেক করে দেখি তাইফ একটা বিঙ্গেরাজের ছবি পাঠিয়েছে। সাথে লিখেছে, দেখো প্রতিমধ্যে তোমাকে পেলাম জান। আমি জানি না কেন এতটুকু মেসেজে শান্তি পেলাম, অথচ আমি যে রেগেছিলাম তা ভুলেই গিয়েছি। 23 বছর বয়সে যুবতী হয়ে স্বামীর এই ছোট্ট কথায় গলে যাচ্ছে, যেত আমার জন্য মহাবিপদের। এভাবে নরম হলে তো এই লোক আরও বিগড়ে যাবে। আমি রিপ্লাই করলাম না, সেটাও ভদ্রলোক খেয়াল করলো। টেক্সটে বলল, কি ব্যাপার, সিন করছো না কেন? কথা বলো। আমি নিশ্চুপ। আয়রা, কল দিচ্ছি, কল রিসিভ করো। আমি কল রিসিভ করার বদলে মোবাইল বন্ধ করে দিলাম। আমার মনে পড়ে গেল আগের সময়ের কথা। আমি এমন করে একদিন ওনাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিলাম। তখন সবে মাত্র অনার্সে পড়ি। তাকে ব্লক করে দিয়ে আমি যে কী পরিমাণ আরাম বৃষ্টি বিলাস করেছিলাম। সাথে ছিল 1 কাপ চা। তখন নতুন নতুন প্রেম তো, বুঝতে পারিনি প্রেমের জটিলতা কেমন। এই লোক তুফানের মতো করে বজ্রপাতে ভরপুর বৃষ্টি নিয়ে বাইক ট্রেনে আসলো। তার হাতে ছিল আহত বৃষ্টির পানি দিয়ে রক্তগুলো ধুয়ে যাচ্ছিল, তবু রক্ত পড়া থামলো না। আমাকে
আমাকে বারান্দা দেখে সে গর্জে উঠে বলেছিল, এক্ষুনি নিচে আয়। আমি পড়কে যাই। ওনার ধমকে নয়, হাতের অবস্থা দেখে আমি কাণ্ড জ্ঞানহীন বয়ে নিচে চলে যায়। তাইফ আমাকে দেখে চোখ মুখ লাল করে বলল, কান ধরে উঠবোস কর। মানে কি? কথা কানে যায় না? আমাকে ব্লক করছিস কোন সাহসে? এক্ষুনি কান ধরবি। আমি ভয় পেলাম। এটা কী ধরনের অসভ্যতা? এই লোক আগে স্যার হলো, তখন তার প্রেমিক ছিল। বাপের জন্ম শুনিনি প্রেমিক, সে প্রেমিকাকে বলে কান ধরে উঠবোস করতে। আমি গাই গুই করলাম, মানুষ দেখলে কি বলবে? এই জন্য এই লোক আমাকে আমাদের বাড়ির ভেতরে নিয়ে দুবার উঠবোস করায়। কি জঘন্য দিন এসেছিল আমার। ইচ্ছে তো করেছিল লোকটার মাথা ফাটিয়ে দিই, কিন্তু তখন কাছ থেকে তাইফের হাতের ক্ষতটা দেখলাম। আমার কান্না গলা দলা পাকিয়ে গেল। দূর থেকে ক্ষত বোঝা গেল না, কাছ থেকে দেখলাম অনেকটা কেটে গেছে। শুধু হাতেই নয়, কপালে আঘাতে চিহ্ন, পায়েও ব্যথা পেয়েছি। কারণ হিসাবে জানতে পারি এই লোক বৃষ্টির মধ্যে দ্রুত আমার বাড়িতে আসতে নিলে একসময় আমার বাইকের ব্যালেন্স হারিয়ে যায়। আমি কাঁদতে কাঁদতে সেদিন কসম কেটেছিলাম আমি আর কোনোদিন তাকে ব্লক করব না। সাথে সেদিন জোরালোভাবে উপলব্ধি করেছিলাম তাইফকে ছাড়া আমি অন্ধ নিঃস্ব। এই লোকটাকে আমার নিজের করে চাই। তার সামান্যতম দুঃখ আমি সহ্য করতে পারবো না। পুরনো স্মৃতি থেকে বাস্তবে ফিরে আমি ভাবলাম খাবারটা গরম করে আনি। সেই বিছানা ছাড়লাম, অমনি মনে হলো আমার চোখের দুনিয়ায় অন্ধকার। শরীর চলছে না, মাথা খুব বাজেভাবে চক্কর দিয়ে উঠলো। এরপর অনুভব করলাম আমি ফ্লোরে পড়ে গেছি। যখন জ্ঞান ফিরলাম তখন দেখি আমি হাসপাতালে। আমার মুখের কাছে চোখ মুখ লাল করে বসা তাইফ ক্লান্ত, ডার্ক সার্কেলে চোখ দুটোতে আতঙ্কে ভিড় করছে। আমি চোখ খুলতেই যেন সে স্বস্তির নিঃশ্বাস পেল। আমার এখনো বোধ ফিরেনি। বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি, কীভাবে এসেছি, কী হয়েছিল। ধীরে ধীরে সব মনে পড়লো। সাথে এও মনে পড়লো তাইফ চট্টগ্রাম ছিল, সে এখানে কীভাবে এসেছে। নিজের কথা বলে আমি জিজ্ঞেস করলাম, আপনি এখানে? তাইফ যেন আমার কণ্ঠস্বর শুনে প্রাণ ফিরে এলো। দ্রুত আমাকে জড়িয়ে ধরলো। আমি অনুভব করলাম মানুষটা অসম্ভব কাঁপছে। এরকম কেঁপেছিল আরেকবার যখন আমাকে বউ করে তার ঘরে তুলেছিল। আমি বরকে গেলাম, কি হয়েছে, এমন করছেন কেন? আমি ঠিক আছি তো। তাই কম্পন সামলে আমার কপালে শান্ত চুমু দিল। তারপর কপালে কপাল ঠেকিয়ে বলল, কুত্তার মতো ছুটে আসছি খবর শুনে। আমি নিজেকে সামলেতে পারছি না। এরা আমাকে প্লিজ ধরো। আমি তাইফের কাঁধ খামছে ধরলাম। মানুষও ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। মহিলা ডাক্তার আসলো কিছুক্ষণের মধ্যে। কোনো গাইনি ডাক্তার হবে হয়তো। তার মুখে হাসি, সে মুচকি এসে বলল, আহ মিস্টার তাইফ, এই সুখের সময়ে এমন করলে চলবে? রিপোর্ট কি এসেছে শুনবেন না? আমি আর তাইফ একসাথে তাকালাম ডাক্তারের দিকে। ডাক্তার হেসে বলল, মিস্টার তাইফ, বাবা হওয়ার প্রস্তুতি নিন। আপনার ঘরে নতুন সদস্য আসছে। তাইফ বিমন। তার থেকে নির্বাক আমি, মানে নতুন সদস্য, এর মানে কি? আমি তাইফে বাক্যহারা হয়ে একেবারে আমার দিকে আর একবার ডাক্তার দিয়ে তাকাচ্ছে। ডাক্তার খুশির সংবাদের পাশাপাশি জানিয়ে গেল এবার আমার বাড়ি নিয়ে যেতে পারবে। আমি আর তাইফ দুজনে এখন নীরব থাকলাম। দুজনের চোখে চরম অবিশ্বাস। ক্যাবিনের বাইরে আমার শ্বশুর, ননাস এবং বাসর ছিলেন। ওনারা শুনে তো সঙ্গে সঙ্গে বাড়িতে সুখবর দিলেন। তাইফের কাঁধে চাপড় দিয়ে হাসতে হাসতে বললেন, দেখেছিস জ্যেষ্ঠ হব, আমাদের বাচ্চারা নতুন সদস্য পাবে খেলার। এবার আর একা রাখিস না। সুসংবাদের সাথে দায়িত্ব গাড়ে বয়ে আছে। সুখের দায়িত্ব পেলে ওটাকে বাড়ি ফিরতে ফিরতে শ্বশুরও বললেন, সেদিন না এই বদমাসটাকে রাতে মারতে স্কুলে নিয়ে গেলাম, সে এত বড় হলো কবে? আমি তাইফের দিকে তাকালাম। লোকটা চোখে মুখে প্রফুল্ল। খুশি ঠিক কিভাবে প্রকাশ করবে ভেবে পাচ্ছে না। পাশে তো হাসতে হাসতে বলল, দোয়া কর তাইফ, তোর বাচ্চা যেন তোর মতো বান্দর না হয়, না হলে আব্বাকে ছোটবেলায় যে পরিমাণ জ্বালিয়েছিস, বাচ্চা তো এবার তোকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। সবাই একসাথে হাসতে শুরু করলো। তাইফ তখন বাঁকা হেসে বলল, না, আমার ছেলে হলে তাকে আমার মতো করে গুছিয়ে নিব। অ্যাটলিস্ট বাবার মতো পিঠে চাল তুলব না। বাবার মাইগুলো এখনো অনুভব করা যায়। লাঠিগুলো কি জঘন্য ছিল। নন্নাস আমার সাথে হাসতে হাসতে বলল, জানো আয়রা, এই ছেলে এত ইতর ছিল যে বাবাকে কয়েকটা লাঠি করে রাখতেন, কিন্তু এই ছেলে যেসব লাঠি সরিয়ে রাখতো তখন বাবা ওকে মারার জন্য লাঠি নিয়ে যেতেন। গিয়ে দেখতেন তার কালেকশনের সব লাঠি গায়েব। এবার হাসি থামালাম। পুরো পথ আমি আমার পেটে হাত চেপে রাখলাম। এখন অন্য এক প্রাণের বাস, কত আপন সে। এক প্রাণের সাথে আমার তাইফও আছে। মা হওয়ার অনুভূতি বুঝে এত সুন্দর হতে পারে। এই যে আমার সমস্ত মন খারাপ, রাগ, অভিমান সব উবে গেল। মাথা ব্যথা করছে। কিন্তু এই অস্বস্তির কথা শুনে আমার মাথাটা আমাকে বিরক্ত করতে পারছে না। এত মধুময় লাগছে যেন সব কিছু। ড্রাইভিং করতে করতে লুকিং গ্লাস আমাকে দেখছে। আমি হাসলাম। আমাদের দুজনের চোখে যেন এক নতুন প্রাণের ঘিরে হাজারো স্বপ্ন বুনে ফেলা হচ্ছে। বাড়িতে এসে অনুভব করলাম বাড়ির চিত্র বদলে গেছে। যে শাশুড়ি আমাকে দেখতে পারতো না, ওনার মুখে আজ হাসি ফুটেছে। তিনি নিজ থেকে আমার খোঁজ খবর করছেন, ঠিক আছে কিনা, কি খেতে ইচ্ছে করছে, এই মুহূর্তে কী কী সাবধানতা অবলম্বন করি সেসবও পরামর্শ দিচ্ছেন। বাড়িতে বাসুরা তাই প্রবেশ করলো না। ওরা শ্বশুরের আদেশে গেছে মিষ্টির দোকান ফাঁকা করতে। আমার মা বাবার সাথে ফোনে কথা হয়েছে। তারা বলেছেন আগামীকাল আমাকে দেখতে আসবেন। তাইফরা 3 বোন 3 ভাই। সবার ছোট তাইফ। নন্নাসা শ্বশুর বাড়িতে থাকলেও বাড়ি জুড়ে অনেক মানুষ। এত মানুষের ভিড়ে নিজেকে একা লাগতো, কিন্তু এই প্রথমবারের মতো মনে হচ্ছে আমি একা নয়। আমাকে ঘিরে আছে সবাই। সবাই আমাকে সময় দেওয়ার চেষ্টা করছে, আমাকে আশেপাশে রাখছে। এই সুখের মেলা মিলেও তো অনাগত বাচ্চার জন্য কেউ ঠিক
ঠিকই বলে, নতুন প্রাণ রহমতের মতো সবাই মিলে দেয়। আর অবশেষে তাইব আমার কাছে আসার সুযোগ পেল। আমার পাশে বসলো, আমার পেটে হাত রেখে বলল, আমি স্বপ্ন দেখছি। সকালেও চট্টগ্রাম ছিলাম, আবার খবর শুনে ছুটে এসেছি ঢাকার ফ্লাইট ধরে। এরপর সুসংবাদ, মনে হচ্ছে কোনো ভ্রম। আয়রা একটা ভ্রম নয় বলো। আমার চোখে পানি এলো, ঝাপসা চোখে বললাম, আমি মা হতে চলেছি। এর চাইতে পরম সত্যি দুনিয়া দুটো নেই। তাইব আমাকে জড়িয়ে ধরে বললো, আমি হব না বাবা, ছোট ছোট হাতের যত্ন নেব আমি। যে বউকে সময় দিতে পারে না আমার বাচ্চাকে সময় দিবে। তাই ফাঁসলো, আমার পেটে হাত চেপে বলল, দেখেছিস বাবু, তোর মা তোর আগমনে বার্তার খুশি প্রকাশ না করে আবার ঝগড়া করা ধান্দায় আছে। তোর মাকে বলে দে তোর বাবা এখন থেকে তোকে নিয়ে বিজি থাকবে। আমি এই মুহূর্তে উপভোগ করলাম, সময় নিয়ে বললাম, এবার সময় দিয়ে আপনার বউকে উদ্ধার করুন। অনেক হয়েছে কাজে ছুটাছুটি, কাজ করবেন ঠিক আছে, তাই বলে এই না যে বইয়ের সময়টুকু কাজের পেছনে দিয়ে দেবেন। এবার কিন্তু আমি একা নই, দুজন। তাই হাসলো, আমার কপালে চুমু দিয়ে বলল, ঠিক আছে ম্যাডাম, আপনার হুকুমের কোনো নড়চড় হবে না। এখন দ্রুত শুয়ে পড়ো, গান গাইবো শুনবে? ব্যাস, গান শোনার লোভে আমিও শুয়ে পড়লাম। উনি আমাকে বুকে জড়িয়ে নিয়ে ওনার সবচেয়ে প্রিয় গানটা ধরলো। আমি জিজ্ঞেস করলাম, গিটার কোথায়? গিটার থেকে তোমাকে আমার বুকে বেশি প্রয়োজন, খালি গলাতে শোনো। তাই গাইতে শুরু করলো, ভালোবাসা নয় তোমার জন্য শুধু আজকের দিনে, ভালোবাসাই তুমি মিশে আছো, মিশে রবে প্রতিক্ষণে আমার মাঝে অন্য রঙে। মন বলেছে তাই তোমাকে, তুমি ভালোবাসার এক অন্য জগৎ, প্রতিটা বেলায় ভালোবাসার দিবস। হাসিতে কত সুর বাজে মনে, এতটুকু বুঝি ভালোবাসার মানে। তাই আবারও কাজের অজুহাতে আমাকে সময় দেওয়া কমিয়ে দিয়েছে। প্রায় সে বাড়ি ফিরতে দেরি করে, কল দিলে বলবে আসছি। এর মাঝে আসছি করতে করতে আসার নামগন্ধ থাকে না। এ নিয়ে আমি অভিমান ও টুইটুম্বর হয়ে গেলাম। 4 মাসের অন্তঃসত্ত্বা আমাকে নিয়ে বিপাকে পড়লো। তাই হঠাৎ ছুটির দিনে দুপুরে আমাকে তৈরি হয়ে থাকতে বললে। আমি জিজ্ঞেস করি, কেন? তোমার অভিমান ভাঙাতে। আমিও সব বলে তৈরি হলাম। কদিন পর ঘুরতে যাওয়ার সুযোগ হচ্ছে। শাশুড়ি তো এতদিন বাড়ি থেকে বের হওয়ার সুযোগই দিচ্ছিল না, এবার অবশেষে সুযোগ মিলল। কিন্তু দেখা গেল তাইফের বাইক এসে থামলো একটা পেট্রোল পাম্পের লাইনে। আমি বোকা হয়ে গেলাম, এখানে কেন থামিয়েছে? এখানে কেন? এখানেই তো থাকবো। মানে? দেশের খবর তুমি রাখো, দেশে যে পেট্রোল সংকট তা জানো? আমার প্রায় ঘন্টার পর ঘন্টা এখানে তেলের জন্য দাঁড়িয়ে থাকতে হয়, আর তুমি ওইদিকে বাসায় ফুলে থাকো। আমার কথা তো বুঝবে না, এই জন্য প্র্যাকটিক্যালি উপভোগ করাতে নিয়ে আসলাম। পেট্রোল পাম্পের ডেটটা রোমাঞ্চকর না? আমার চোখ কপালে, সাথে মুখ ভর্তি রাগ। তোমার কাছে ইতরামি লাগছে? তুমি আমাকে প্রেগনেন্সির মধ্য দিয়ে এখানে নাটক করতে এনেছো। তাই হাসতে হাসতে বললো, তাহলে প্রমিস করো আমি দেরি করে ফিরলে কিছু বলতে পারবে না। আমি আর আমার মাথার উপরে সূর্যটার দিকে তাকালাম, না ফেরে তাই ফো ফো করে হাসতে হাসতে বাইক ঘুরিয়ে নিল। আজ যথেষ্ট তেল আছে, শুধুমাত্র তোমাকে শিক্ষা দিতে এখানে দাঁড় করিয়েছি। আমার এত বড় লাইন দেখে মাথা ঘুরছে। বাপের জন্ম এত বড় লাইন, তাও আমার পেট্রোল পাম্পের জীবনেও দেখিনি। তাই আমার জন্য তুলনামূলক কম স্পিডে বাইক চালাচ্ছে। আমি তাকে জাপটে ধরে বসা, প্রেগনেন্সির কারণে আরও বেশি ভয় লাগে এই বাইকে। তাই বললো, বউ না, কথা না শুনলে এইভাবে আঙুল বাঁকাতে হয়। আমি মিনমিন করে বললাম, আপনার মতো ভয়াবহ হাসবেন্ড আমার জীবনে দুটো দেখিনি। পাগল লোক, কিছু করার নেই, এই পাগলের সাথে আজীবন ঘর সংসার করতে হবে। পাগলের থেকে দূরে যাওয়ার চেষ্টা করলে পাগলের পাগলামি আরও বেড়ে যাবে। পরিশিষ্ট আমার কোল আলো করে পুত্র সন্তান এসেছে, দেখতে শুনতে মেজাজে একদম বাপের মতোই। কান্না একবার শুরু করলে থামার নামগন্ধ নেই। এই নিয়ে পড়েছে সকলে বিপাকে। শাশুড়ি তো উঠতে বসতে বলছে, একদম হতচ্ছাড়া টাইপের মতো হয়েছে। এই ছেলেকে ছোট থাকতে আমাকে দণ্ড বসতে দেয়নি। আমারও পাগল অবস্থায় এই ছেলেকে সামলাতে গিয়ে। তাই প্রায় অফিস থেকে ফিরে সবাইকে বাবুকে নিয়ে ব্যস্ত থাকতে দেখে। আজ দেখলো বাবু ঘরে আমার কোলে ঘুমিয়ে, কিন্তু সে তাই একটু শব্দ করলো না। এমনকি ঘুম ভেঙে গেল, আবারও কান্নাকাটি লাগিয়ে দিল। এবার আমি মেজাজ দেখালাম তাইপের উপর, আপনার শব্দ করার কী দরকার ছিল? আপনাকে কেউ রুমে আসতে বলেছে? তাইপ এবার কপাল কুঁচকে ফেললো এই কথা শুনে। ম্যাডাম, 2 দিন আগেও আমার বিরহ সহ্য করতে পারতাম না, এখন বাবু এসেছে দেখে আমাকে বের করে দিচ্ছে। এত বড় স্পর্ধা কবে হলো? দেখি এটা কোনো পালোয়ান যার জন্য আমাকে ঘর থেকে বের করে দেওয়ার দান্দা হচ্ছে। তাই কাপড় না পাল্টে ছেলেকে কোলে তুলে নিল। বুক কুঁচকে বলল, তোকে না জন্মের প্রথম দিন বলেছি বাপের মতো হবি না? তোর মায়ের মতো হলে কি খুব বেশি ক্ষতি হতো? দেখ, তোর জন্য এখন তোর বাপের এই বাড়িতে সম্মান নেই। তোর বাপ যেমন ছিল তেমন হবে। কিন্তু দেখা গেল কিছু সময়ের ব্যবধানে বাবার কোলে ছোট সদস্যের কান্না থেমে গেল। সমাপ্ত। অত্যন্ত দুঃখিত আমি রিচেক করতে পারিনি। ছোট গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, নয়তো আমি রাগ করবো। আর তিতলি আর ফারাজের গল্পটা আগামীকাল পাবেন। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ।